এটি হলো কি ইতিহাসের জায়গাটা জানাটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে শুরুর দিকে আমাদের কাজের কি ধরন ছিল আজকে এসে আসলে সেই ধারাবাহিকতা থাকলো না এবং আমরা তো আসলে আমদানি নির্ভর জায়গায় থেকে গেলাম। তাহলে এই সংকটটা এখনকার সংকট নিয়ে যদি আপনি বলেন যে যুদ্ধের যে প্রভাব যেটি দেখা যাচ্ছে, না মানে যুদ্ধে তো শুধু বাংলাদেশ না পুরো বিশ্বব্যাপী এটার একটা খুব গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব পড়ছে এবং সেটি আগে আমরা শুনে নেই বৈশ্বিক কোন জায়গাটা আসলে খুব এখন সংকটের জায়গা মনে সব মানে বৈশ্বিকভাবে ধরেন আপনি যদি জাপানের কথা বলেন, জাপানও কিন্তু এখন সংকটে। ও কিন্তু একটা খুব রিচ কান্ট্রি, তার টাকা আছে কিন্তু সে কিনতে পারতেছে না, হরমুজ দিয়ে পাসিং হচ্ছে না। ওই দিক থেকে জাপানের সাথে তুলনা করে কিঞ্চিত ভাবে আমরা একটু ভালো আছি যে আমাদের কিছু জাহাজ হরমুজ দিয়ে পার হয়ে অলরেডি দেশে আসছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কাতার গ্যাস এলএলসি তারাও যেখানে দিতে পারতো না তারাও কিন্তু আমাদের এক কার্গো এলএনজি দিয়েছে। সেটা তো পরের বিষয়। আমাদের যে টোটাল চাহিদা তেল গ্যাস, তার গ্যাসের তো প্রায় ৮০%, আর তেলের বোধহয় ৯০%-এরও বেশি আমরা ইম্পোর্ট করি। ইন্টারন্যাশনালি একটা বিষয় আছে যে যে কোনো দেশের রিজার্ভার বা রিজার্ভ দেশের চাহিদার উপর ডিপেন্ড করে ৪৫ থেকে ৯০ দিন করা উচিত। তাইলে হচ্ছে যে আপনি ৩ মাসের যদি চাহিদা থাকে আপনি যে কোনো পরিস্থিতিতে সামাল দিতে পারবেন রিজার্ভার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমাদের সেই জিনিসটা গত ৫০ বছরও হয় নাই। আমাদের এখনো কিন্তু মজুদের ক্যাপাসিটি কম। মানে আজকে যেটা জ্বালানি মন্ত্রী সংসদে বলছেন যে এই মুহূর্তে কিন্তু ডিজেল ১,৬৪,০০০ সামথিং মজুদ আছে, আর এপ্রিলের মধ্যে বোধহয় আসবে আরো ১,৩৮,০০০ সামথিং। যেটা আসবে এই আশাটাই কিন্তু এখন হচ্ছে অনিশ্চয়তা। এই আশাটাকে আমরা ধরতে চাচ্ছি না যে এটা আসবে, এটা কবে আসবে, কিভাবে আসবে। পরিস্থিতি যদি আরো খারাপ হয় হয়তো নাও আসতে পারে। তার মানে হচ্ছে যে আমাদের ১,০০,০০০ আছে, তারপর অকটেন ১০,০০০, পেট্রোল ১৬,০০০। অকটেন পেট্রোলটা যদিও আমরা গ্যাসের কন্ডেন্সেট থেকে বাংলাদেশে তো উৎপাদন করি, আরো ৩৬,০০০ টন বোধহয় আসবে এপ্রিলের মধ্যে, রাইট। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু একটা সময় তেলের চাহিদা কম ছিল, এখন দিন দিন ইন্ডাস্ট্রি বাড়ছে, যানবাহন বাড়ছে, ব্যবহার বাড়ছে, চাহিদা বিস্তার হচ্ছে, অর্থনীতি বড় হচ্ছে, আপনার লাইফলাইন এনার্জি চাহিদা বাড়ছে। আমরা যে জিনিসটা গত ৩০-৪০ বছর আমার মনে হয় আমরা যেটা করি নাই সেটা হচ্ছে যে আমাদের অনুসন্ধান কার্যক্রমটা আমরা খুব এত ধীরে গেছি যে এখন আমি ১০০ মাইল স্পিডে হেঁটেও আমি ওইটা কিন্তু কাভার করতে পারতেছি না। যেমন ধরেন আমার এখন হচ্ছে গ্যাসের দেশীয় কূপগুলো থেকে গ্যাসের উৎপাদন কমে গেছে। গ্যাসের উৎপাদন কমলে কনডেনসেটের উৎপাদন কমবে। কনডেনসেটের উৎপাদন কমার কারণে অকটেন এখন কিন্তু দেশের যে চাহিদাটা পুরোপুরি আমি উৎপাদন করতে পারতেছি না। তার মানে অকটেনটা আমার ইম্পোর্ট করতে হচ্ছে। কিন্তু আমি যদি খনন কাজগুলো প্রপার টাইমে প্রপারলি প্ল্যান করে যদি আমি করতে পারতাম, আমার মনে হয় যে আমরা আজকে এত এলএনজি আমাদের লাগতো না। কারণ আমাদের তো আদৌ লাগতো কিনা, হ্যাঁ আদৌ লাগতো না। কারণ আমাদের যে এই পর্যন্ত গ্যাসের রিজার্ভার নিয়ে যে জরিপগুলো হয়েছে সবগুলোতে ভালো মার্ক আসছে যে আমাদের প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু রিজার্ভ আছে। এটা ছোট হোক বড় হোক, আমরা তো বড় ওই যে শ্যাব্রর সর্বশেষ বড় রিজার্ভারটা পেলাম হচ্ছে বিবিয়ানা। এখন বলা হচ্ছে যে না, ওই যে চিটং এর ওই যে টেকনাফ ওদিকে যেটা ওই যে হিল ৩-৪ বোধহয় ব্লক, ওই যে স্থলভাগের পার্বত্য অঞ্চলের ওইখানেও একটা বড় রিজার্ভারের কথা বলা হচ্ছে। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের বাংলাদেশে আমার অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা সরকার আসে নতুন করে একটা পলিসি ডেভেলপ করে, কিন্তু একবারও ভাবে না যে ঠিক আছে প্রিভিয়াস সরকার যে পলিসিটা নিল আমি এই পলিসিটা দেখি আগে, পলিসিটা যদি এখানে যদি কারেকশন করা যায় কারেকশন করে এটা টু বি কন্টিনিউ করি। প্রত্যেকটা দেশে কিন্তু এনার্জি পলিসিগুলো এইভাবেই হয়, এটা আমরা কখনো ফলো করি না। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এনার্জি পলিসি করি আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় ভালো মানের বিশেষজ্ঞ আছে যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে আসলে বিশেষজ্ঞ হয়েছে, শুধু যে একাডেমিশিয়ান তা না।
তাদেরকে কিন্তু আমরা এই যে মাস্টার পলিসি বা এনার্জি পলিসি এগুলোতে ইনক্লুড করি না। আমরা কি করি, হয় জাইকাকে দিয়ে করাচ্ছি, আসলে তাহলে বাইরের বিভিন্ন দাতা সংস্থাকে দিয়ে করাচ্ছি। যেমন আমাদের লাস্ট এনার্জি পলিসি করা হয়েছে জাইকাকে দিয়ে। জাইকা অন্য একটা দেশের সংস্থা, জাপানি একটা সংস্থা, সে আপনার দেশের চাহিদা, আপনার দেশের এগুলো সে কথা বলে বলে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলে সেগুলো নির্ধারণ করতেছে। ওই স্টেক হোল্ডারটাকে যদি আপনি আপনার পলিসিতে কাজে লাগাইতে পারতেন তাহলে বেটার পলিসি আমরা পেতাম। যেমন জাইকার যে মাস্টার প্ল্যান, এই যে মাস্টার প্ল্যানটা যে আসলে ঠিক হয় না সেটা তো এই প্রমাণ হইল। কারণ জাইকা যেভাবে মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে, ইন্ডাস্ট্রিতে যেভাবে গ্যাসের কথা বলা হয়েছে, সেই গ্যাস তো আমাদের নাই। জায়গা তো এটা দেখাইছে তাহলে ইম্পোর্ট করতে হবে, বিকল্প একটা দেখাই দিচ্ছে। আমার তো সেটা দরকার নাই। আমি আগে আমার দেশেরটা দেখি, যেটা আমি খুব কম কস্টে পাবো। এখন আমি এলএনজি কিনতেছি কত, $20 থেকে $25 পার MMBTU, যেটা ছিল $9 থেকে $10। তার মানে আপনার দ্বিগুণের চাইতে বেশি হয়ে গেছে। এখন আপনি একদিকে হচ্ছে টাকার ক্রাইসিস, এই জন্য আপনাকে রিজার্ভে হাত দিতে হবে, রিজার্ভের উপর বড় ধরনের একটা চাপ পড়বে। আলটিমেটলি আরেকটা হচ্ছে আপনার টাকা থাকলেও যে আপনি পাবেন জ্বালানিটা ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটারও কোনো নিশ্চয়তা নাই। বিকজ অফ আপনি কিন্তু ইন্টারন্যাশনাল সার্কেলে আপনি বায়ার হিসাবে খুব ছোট বায়ার, আপনার চাহিদা রিকোয়ারমেন্টটা খুব ছোট। এই কারণে আপনার সাথে আরেকটা বড় কোম্পানি সে চিন্তা করবে যে ঠিক আছে, আমি ওই অমুক দেশের লাগে হচ্ছে 500 কার্গো আমি ওনাকে দিই, ওনার লাগে হচ্ছে 40 কার্গো আমি ওনাকে কেন দিব? কারণ সে তো তার বিজনেস সিকিউরিটি চিন্তা করবে। তো এই জন্য আমাদের এখনই যেটা দরকার, যে এর আগে 100 কূপ খননের পরিকল্পনা এসে বর্তমান সরকার গঠন করার পরে আমাদের যে জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, উনি আগেও ছিলেন, উনিও এই কূপ খননের জন্য তাগাদা দিচ্ছেন। এই কূপগুলো খুব দ্রুত খনন করতে হবে, খুব দ্রুত, এক। আর দুই হচ্ছে, আমরা যেহেতু আমাদের বৈশ্বিক বাজার থেকে আমরা এটা ইম্পোর্ট করি, আমাদের এনার্জিটা, আমাদের বিকল্প সোর্সগুলো এখনই ঠিক করতে হবে। যেমন বিকল্প সোর্সের কথা আসলে শুনি সরকারের জায়গা থেকেই আলোচনায় আসে, মানে বিকল্প সোর্স বলতে আসলে কি, এই যে বৈশ্বিক বাস্তবতা, এর কি বিকল্প সোর্স থেকে পাওয়ার সম্ভাবনা কিভাবে আছে? যেমন ধরেন আপনি মালয়েশিয়া থেকে আনতে পারেন, থাইল্যান্ড থেকে আনতে পারেন, জাপান থেকেও আপনি এলএনজি আনতে পারেন, আমেরিকা থেকে, মানে হরমুজকে বাদ দিয়ে যারা আছে আপনার বিভিন্ন আরো অনেক রুট আছে, ওই রুটগুলো দিয়ে আপনি আনেন। যেমন এখন সিঙ্গাপুরে কিন্তু এলএনজি জাহাজ প্রচুর, জি, কার্গো জাহাজ এলএনজি নিয়ে সমুদ্রে বসে আছে, কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনি কিনতে পারতেছেন না। কারণ $10 প্রোডাক্ট আপনাকে এখন $25 $27 পর্যন্ত গিয়ে কিনতে হচ্ছে। তাহলে আপনি তো টাকা সংস্থান করতে পারতেছেন না। তার মানে প্রোডাক্ট আছে, টাকার অভাবে আপনি আনতে পারতেছেন। আবার দেখেন তেলের ক্ষেত্রে প্রোডাক্ট নাই, পাচ্ছেন না, আপনি টাকা থাকলেও পাচ্ছেন না। তার মানে দুই ধরনেরই সমস্যা আপনার এখানে বিদ্যমান। তো সেই ক্ষেত্রে বিকল্প সোর্সগুলো, যেমন আমরা এই যে মালয়েশিয়ার সাথে কথা বলতে পারি, জাপানের সাথে কথা বলতে পারি, আমাদের নেইবার কান্ট্রির মধ্যে ইন্ডিয়া তো আসলে ইন্ডিয়ার সাথে আমরা কথা বলতে পারি রাশিয়ার তেলের জন্য, যেহেতু রাশিয়ার তেলটা রিফাইন করার ক্যাপাসিটি আমাদের নাই। একটা ডিজেল পাইপলাইন আছে, ওই পাইপলাইন দিয়ে যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন ভালো হয় তাহলে ওটা আমরা অনুমতি লাগে বোধহয় রাশিয়ার কাছ থেকে নিতে। সাম্প্রতিক সময় আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়, যুক্তরাষ্ট্র তো এখন দিচ্ছে, যদিও অন্য আলোচনা এটি যুক্তরাষ্ট্র দিচ্ছে। কারণ বৈশ্বিক তেলের বাজার তো ধরেন যুক্তরাষ্ট্র তো এখন খুব বাজে অবস্থা। তার ওখানে এখন যেটা $3 ছিল, এটা এখন $5 গেছে পার গ্যালন তেল। তার মানে সেও কিন্তু একটা ঝামেলার মধ্যে আছে। এই আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রথম প্রায়োরিটি দিতে হবে আমার দেশের যে কূপগুলো আছে, কূপগুলো খনন করতে হবে। তারপর কিছু কূপ আছে যেগুলো বাতিল করা হয়েছে, কিন্তু সেগুলো যদি পুনঃখনন করা হয় তাহলে আমাদের উৎপাদন বাড়বে। মুঘল ভাই খুব ভালো বলতে পারবে, উনি এটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ওনার পেপারসও আছে। আর হচ্ছে আমাদের বিকল্প সোর্স, যেমন আমরা এতদিন ধরেন কাতারের গ্যাসটা আমাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে আমরা প্রাইসিংয়েও একটু কমফোর্টেবল প্রাইস পাওয়ার কারণে আমরা ওদের থেকে নিচ্ছি। কিন্তু এই যে ধরেন আজকে যে ঝামেলাটা হয়ে গেল, এই ঝামেলা তো ওই যে উনি যেটা বললো যে 73-72 সালে হয়েছিল, আমরা এখান থেকে শিক্ষা নিই নাই। এখন 26-এর পরে যে 46-এ আবার হবে না তাও তো বলতে পারি না। তাহলে এবং এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় তো একই রকম পরিস্থিতি হলো। তো এখন এই জিনিসটা আমাদের করতে, আর তেলের জন্য আমাদের এখন খুব বেশি দরকার রিজার্ভার। আমাদের একমাত্র ইস্টার্ন রিফাইনারি দিয়ে আসলে হবে না।
তখন তেলের চাহিদা ছিল কম, ইস্টার্ন রিফাইনারির ক্যাপাসিটি ছিল চাহিদার চাইতে বেশি, কিন্তু এখন তো খুবই মাইনর ক্যাপাসিটি। তাহলে দ্বিতীয় একটা রিফাইনারি করা, রিজার্ভার করা, এগুলো আমাদের খুব দরকার। জি, আর নইলে আমরা বারবার এই পরিস্থিতিতে পড়ব।